তাহলে যে পয়েন্টসগুলো রয়েছে আজকে আমরা সেগুলো ডিসকাস করব। তো এখানে প্রথম পয়েন্ট যেটা রয়েছে যে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ পেয়ার অফ আইডেন্টিক্যাল চার্জ। ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ পেয়ার অফ আইডেন্টিক্যাল চার্জ, অর্থাৎ আইডেন্টিক্যাল চার্জ মানে দুটো সেম কাইন্ডের চার্জ, মানে হতে পারে দুটোই পজিটিভ চার্জ বা দুটোই নেগেটিভ চার্জ। তো তার জন্য দুটো সেম কাইন্ড অফ চার্জের জন্য, যে দুটোই পজিটিভ কিংবা দুটোই নেগেটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন কিরকম আসবে কোন একটা পয়েন্টে। তো সেটা আমরা কিভাবে সলভ করব দেখো, এখানে ধরে নিলাম যে এটা একটা প্লাস কিউ চার্জ এ পয়েন্টে আছে, এখানে একটা বি পয়েন্টে প্লাস কিউ চার্জ আছে। ঠিক যেরকম আমরা ডাইপোল করতাম, ডাইপোলের ক্ষেত্রে কি করতাম, একটা প্লাস কিউ হলে একটা মাইনাস কিউ হতো, মানে পেয়ার অফ টু ইকুয়াল অ্যান্ড আইডেন্টিক্যাল টু ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ হতো, কিন্তু এখানে দুটো ইকুয়াল আইডেন্টিক্যাল চার্জ হয়েছে। এটাই ডাইপোলের সাথে ডিফারেন্স। তো আমরা ধরে নিলাম এদের মাঝখানে সেপারেশনটা হচ্ছে 2a, এটা হচ্ছে এদের মিড পয়েন্ট। এখান থেকে আর ডিস্টেন্সে কোনো একটা পয়েন্ট আছে পি পয়েন্ট, তাহলে এই পি পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছি। ইলেকট্রিক ফিল্ড বের করানোর জন্য এখানে আমরা কি করি, একটা +1 চার্জ রয়েছে, +1 চার্জ রয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, দেখো এখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে a, আবার এখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে a, তাহলে ইলেকট্রিক ফিল্ড প্লাস কিউ চার্জের জন্য কত হবে, E1 যদি আমরা বলি 1/4πε0 q বাই b থেকে p এর, মানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কি হবে, এটা এই +1 কে রিপেল করবে, তাহলে E1 এর ডাইরেকশন হলো এদিকে। তাহলে আমরা লিখতে পারি q বাই bp²। আবার এখানে প্লাস কিউ আছে, তাহলে এই প্লাস কিউ এর জন্য যদি আমরা ইলেকট্রিক ফিল্ড E2 বলি, সেটাও হবে কত, q বাই ap², কেননা এখান থেকেও এটা এদিকে রিপেল করবে। তাহলে এটাকে E2 বলছি, কিন্তু আমরা E1 আর E2 এর ভ্যালু সেম পাবো। কেন সেম পাবো, দেখো এটা a এটা r, তার মানে এর ভ্যালু কত, হাইপোটেনিয়াস, এটাও হাইপোটেনিয়াস। তাহলে আমরা লিখতে পারি E1 = E2। তাহলে E1 = E2 মানে আমরা এটাকে E1 ই লিখতে পারি, যে এদিকেও E1 কাজ করছে, এদিকেও E1 কাজ করছে। তাহলে এদের যে রেজাল্টেন্ট, এদের রেজাল্টেন্ট কোন দিকে কাজ করবে, এদিকে E কাজ করবে। তাহলে একটা ভেক্টর E1 এরকম কাজ করছে, আর একটা ভেক্টর E1 এরকম কাজ করছে, তাহলে তাদের রেজাল্টেন্ট কোন দিকে কাজ করবে, এই ডাইরেকশনে কাজ করবে, E। তো এখানে যে টোটাল ইলেকট্রিক ফিল্ড আমরা কিভাবে পাবো, যদি আমরা ধরে নিই এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে করেসপন্ডিং এই অ্যাঙ্গেলটাও থিটা। তাহলে E1 এদিকে কাজ করছে, তাহলে এদিকের যে ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্টটা হবে সেটা কত হবে, E1 এর সাথে দেখো এখানে কি আছে, এদিকটা তোমার E1, তোমার এখানে এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে থিটা, তার মানে এই কম্পোনেন্টটা কত হবে, E1 cos থিটা, আর এদিকের কম্পোনেন্টটা কত হবে, E1 sin থিটা। ঠিক এর জন্য এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা যদি বলি, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, তাহলে আমরা বলতে পারছি এই অ্যাঙ্গেলটাও থিটা। এটা তোমার E1, তাহলে E1 এর সাথে এদিকে থিটা লেগে আছে, যার সাথে থিটা লেগে থাকে সেটা কি হয়, আবার এটা E1 cos থিটা, এই ডাইরেকশনে আসবে কত, E1 sin থিটা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে E1 sin থিটা এদিকে, আর এদিকে হচ্ছে E1 sin থিটা। তাহলে এই sin থিটা কম্পোনেন্ট গুলো কি হবে, একজন আরেকজনকে ব্যালেন্স করে দেবে, ক্যান্সেল আউট করবে। তাহলে আমরা যা কম্পোনেন্ট পাচ্ছি সেটা কিসের জন্য পাচ্ছি, এই ডাইরেকশনে পাচ্ছি, E1 cos থিটা প্লাস E1 cos থিটা, মানে আমরা টোটাল ইলেকট্রিক ফিল্ড P পয়েন্টে কত বলতে পারি, যে টোটাল ইলেকট্রিক ফিল্ড at P point is nothing but 2E1 cos theta, তাই না। আর ডাইরেকশন কোন দিক থেকে কোন দিকে হচ্ছে, O থেকে P এর দিকে, O থেকে P এর দিকে, O থেকে P এর দিকে, দেখো O থেকে এদিকে ডাইরেকশন থাকছে আলটিমেট। তাহলে আমরা এবার E এর ভ্যালুটা বসিয়ে দাও, যে 2 ইনটু E এর ভ্যালু কত, 1/4πε0, E1 মানে কত ছিল, q বাই bp² বসাও, মানে a² প্লাস r² রুট তার স্কয়ার, মানে a² প্লাস r² আসবে। আর cos থিটা সমান কত আসছে ডায়াগ্রাম থেকে, এটা থিটা যেহেতু, এটা হচ্ছে তোমার বেস, মানে r বাই রুট আন্ডার a² প্লাস r²। তাহলে আমরা cos থিটা ভ্যালুটা এখানে বসিয়ে দিচ্ছি, যে r বাই রুট আন্ডার a² প্লাস r²। তাহলে আমরা কি পেলাম, E = 2qr বাই 4πε0 a² প্লাস r² এর হোল টু দি পাওয়ার 3/2। এবং এর ডাইরেকশন কোন দিকে হয়ে গেল, OP,
অ্যালং ওপি। এবার এখান থেকে এই প্রুফটা করার পর, এই কোশ্চেনটা আমাদের ফর্মটা দেখার পর এটা যে ফর্মটা আসলো, এখান থেকে কিছু স্পেশাল কেস আছে যেটা তোমার ওখানে ডিসকাস করেছে। যে ফার্স্ট পয়েন্ট এখানে রয়েছে যে যদি আমরা এখানে দুটো চার্জ পজিটিভ দুটোই নিয়েছি, তো দুটো চার্জই যদি নেগেটিভ হতো, ধরো এই চার্জটাও নেগেটিভ এটাও নেগেটিভ, তখন এটা কি চেঞ্জ হতো? তখন ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু এটাই থাকতো, কিন্তু ডাইরেকশনটা যেটা আমরা ও থেকে পি এর দিকে বলেছি, ডাইরেকশনটা তখন হয়ে যেত পি থেকে ও এর দিকে, মানে এদিকে আসতো ডাইরেকশনটা তখন খালি পি থেকে ও এর দিকে হয়ে যেত। এটা ডিফারেন্স, বাকি ভ্যালুটা সেমই থাকবে। এরপরে এখানে কিছু কন্ডিশন দিয়েছে, যে আরো কিছু কেস আছে, যেমন সেকেন্ড কেস যেটা এখানে বলছে যে ইফ ওয়াই গ্রেটার দেন এ, যদি এখানে এরকম হয় যে ওয়াইটা ধরো এর থেকে অনেক বড়, এ মানে কোনটা ছিল, এখান থেকে এর গ্যাপিংটা ছিল 2a, আর এই উপরের দিকটা ছিল ওয়াই, তো ওয়াইটা যদি খুব বেশি হয় এর থেকে, তখন আমরা কি করতে পারি, এখানে এ স্কোয়ার টার্মটাকে নেগলেক্ট করব। এই যে এক্সপ্রেশনে দেন এ স্কোয়ার টার্ম শুড বি নেগলেক্টেড, তাহলে এ স্কোয়ার টার্মটাকে আমরা এখানে কি করে দিচ্ছি, নেগলেক্ট করছি। তাহলে ইলেকট্রিক ফিল্ড তখন কত আসবে, 2qr বাই 4 পাই এপসাইলন নট, এ স্কোয়ারটা নেগলেক্ট হয়ে যাবে, তাহলে শুধু কি থাকবে। আচ্ছা এখানে একটা কথা বলি, এখানে y গ্রেটার দেন a নয়, আমরা ওটা r ধরেছিলাম, তাহলে r গ্রেটার দেন a, তাহলে এখানে কি হবে, a স্কয়ার টার্মটা নেগলেক্টেড, তাহলে r স্কয়ার এর হোল টু দি পাওয়ার 3/2 মানে r কিউব থাকবে, মানে এটা চলে আসছে 2q বাই 4 পাই এপসাইলন নট r স্কয়ার। এটা একটা পয়েন্ট থেকে যাচ্ছে, 2q বাই 4 পাই এপসাইলন নট r স্কয়ার। এরপরে দেখো থার্ড কেস ওখানে রয়েছে, e এর ভ্যালু কখন ম্যাক্সিমাম হবে। আমি সেই পড়িয়েছিলাম ম্যাক্সিমাম বা মিনিমাম হতে গেলে কি করতে হয়, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যেটা, সেই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে জিরো হতে হয়। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কখন জিরো হচ্ছে, আমরা যদি দেখি এখানে, আমরা ই সমান পেয়েছি অলরেডি 1/4 পাই এপসাইলন নট 2qr বাই r স্কয়ার প্লাস a স্কয়ার এর হোল টু দি পাওয়ার 3/2। তো এখানে বলছে ই উইল বি ম্যাক্সিমাম, ই কখন ম্যাক্সিমাম হবে, ই উইল বি ম্যাক্সিমাম ইফ ডিই বাই ডি আর দ্যাট ইকুয়াল টু 0, ডি বাই ডিআর টাকে 0 হতে হবে, তাহলে আমরা বলতে পারি ই এর ভ্যালু ম্যাক্সিমাম হবে। তাহলে এখানে ডি বাই ডিআর যদি করি, ডিডিআর অফ 1/4 পাই এপসাইলন নট 2qr বাই r স্কয়ার প্লাস a স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু 0। তাহলে এই ফ্যাক্টরগুলো তো কনস্ট্যান্ট, এদেরকে আমি বাইরে বের করে দিতে পারি, বাইরে বের করে ওপাশে পাঠিয়ে দাও, তাহলে 0 হয়ে যাবে। মানে আমরা লিখতে পারি ডিডিআর অফ r বাই r স্কয়ার প্লাস a স্কয়ার এর হোল টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা r এর পজিশন পেয়ে যাবো, যে কোন পজিশনে ভ্যালুটা ম্যাক্সিমাম দেবে, আর সেই ম্যাক্সিমাম ভ্যালুটা কত। দেখো এটা হচ্ছে আমাদের কি ফর্মে রয়েছে, এটা আছে u বাই v ফর্মে ডিফারেন্সিয়েশন রয়েছে। এটার ফর্মটা কি হয়, v du বাই dx মাইনাস u dv বাই dx বাই v স্কয়ার। তাহলে এই ফর্মটা যদি আমরা নিই, তাহলে কি হবে, r স্কয়ার প্লাস a স্কয়ার এর হোল টু দি পাওয়ার 3/2 ddr অফ r মাইনাস r ইনটু ddr অফ r স্কয়ার প্লাস a স্কয়ার এর হোল টু দি পাওয়ার 3/2 বাই নিচে হয়ে যাবে কি, এই টার্মটা স্কয়ার হয়ে যাবে, মানে 3/2 এর স্কয়ার মানে কিউব ইকুয়াল টু 0। তাহলে এই টার্মটাকে ওদিকে পাঠিয়ে দাও, তাহলে 0, এটা ইকুয়াল টু 0 থাকলো। এখান থেকে আমার কাজ হবে কি, r টাকে ফাইন্ড আউট করা। তাহলে দেখো r টা আমরা কিভাবে পাবো, r স্কয়ার প্লাস a স্কয়ার হোল টু 3/2 ddr অফ r মানে 1, এটা হচ্ছে কত, 3/2 আগে আসবে, r স্কয়ার প্লাস a স্কয়ার হোল টু দি হাফ ইনটু 2r দ্যাট ইকুয়াল টু 0। মানে আমরা এটা ইকুয়াল টু এটা বলতে পারি, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, r স্কয়ার প্লাস a স্কয়ার এর হাফ ইনটু r স্কয়ার প্লাস a স্কয়ার, আর এদিকটা চলে আসছে 2 2 কেটে যাবে, দেখো 3r স্কয়ার ইনটু r স্কয়ার প্লাস a স্কয়ার এর হোল টু দি হাফ, তাহলে এই ফ্যাক্টরটা কেটে গেল। তাহলে আমরা কি পাচ্ছি, 2r স্কয়ার সমান a স্কয়ার, মানে r ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই রুট 2। তাহলে এই পজিশনে r ইকুয়াল টু যখন প্লাস মাইনাস a বাই রুট 2, এই পজিশনে আমরা বলতে পারি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা ম্যাক্সিমাম আসবে। এবং সেই ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে সেটা আমরা কি করে বুঝবো, ই এর ভ্যালু তো এটা ছিল, এইখানে r এর জায়গায় a বাই রুট 2 পুট করে দাও, r ইকুয়াল টু a বাই রুট 2 পুট এই ইকুয়েশনে। তাহলে পুট করলে আমরা দেখো ওখানে তোমার বইতেও দেওয়া আছে ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস টু, তুমি এরকম একটা এক্সপ্রেশন পাবে, ওটা ভ্যালুটা বসিয়ে তুমি চেক করে নেবে, 3√3 a স্কয়ার 1/4 পাই এপসাইলন নট 4 কিউব বাই 3√3 a স্কয়ার।
এটা কোথা থেকে আসলো? এই যে আমরা ডিফারেন্সিয়েশন করলাম, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন করে আমরা DEDR ইকুয়াল টু 0 বের করলাম, সেখান থেকে একটা কন্ডিশন পেলাম r ইকুয়াল টু a/√2। তো এটাকে ওখানে পুট করতে বলছি, তাহলে তুমি এই এক্সপ্রেশনটা পাবে। এটা হচ্ছে কি E ইকুয়াল টু E ম্যাক্সিমাম, এটা ম্যাক্সিমাম ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড। এরপরে এখান থেকে আরেকটা কেস আছে, এখানে আমরা দেখেছি ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু আমরা পেয়েছি 1/4πε0 ইন্টু 2qr বাই r স্কোয়ার প্লাস a স্কোয়ারে হোল টু দেওয়ার 3/2। এবার এখানে স্পেশাল কেসটা যেটা বলছে যে যদি ইফ r টা লেস দেন a হয়ে যায়, ইফ r লেস দেন a, মাচ লেস দেন a, দেন কি হবে, r স্কোয়ার টার্মটা কি হয়ে যাবে, নেগলেক্টেড হয়ে যাবে, r স্কোয়ার টার্মটা নেগলেক্টেড। তাহলে r স্কোয়ার টার্মটা নেগলেক্ট হলে এটা কিরকম দেখতে লাগবে, 2qr, r স্কোয়ারটা নেগলেক্ট হচ্ছে, তাহলে এখানে আসবে aq। তাহলে এটাকে আমরা যদি সিম্পলিফাই করে নিই তাহলে কত আসছে, qr বাই 2πε0 ইনটু aq। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু। এবার ধরে নাও কোনো একটা -q চার্জ আছে, তাহলে তার উপরে কতটা ফোর্স অ্যাক্ট হবে, আমরা ফোর্স ইকুয়াল টু কি জানি, -q ইনটু e। তাহলে ফোর্স কত হবে, -q ইনটু e, মানে এটা 2πε0 aq। তাহলে এটা কার মতো দেখতে, এটা সিম্পল হারমোনিক মোশনকে ফলো করছে, f ইকুয়াল টু -kr ধরতে পারি। তাহলে এই জিনিসটা হচ্ছে তোমার k। সিম্পল হারমোনিক মোশন মানে কি, যখন ফোর্স প্রপোর্শনাল মাইনাস ডিসপ্লেসমেন্ট, ফোর্স প্রপোর্শনাল মাইনাস ডিসটেন্স বা অ্যাক্সিলারেশন প্রপোর্শনাল মাইনাস ডিসটেন্স, তখন আমরা বলতে পারি এটা SHM ফলো করবে। তাহলে আমরা বলতে পারি যে দুটো আইডেন্টিক্যাল পয়েন্ট চার্জের জন্য সিস্টেমটা একটা SHM ইকুয়েশনকে ফলো করবে, মানে সিম্পল হারমোনিক ইকুয়েশনকে ফলো করছে। তাহলে f ইকুয়াল টু -kr, where k ইকুয়ালস টু কত পেলাম, q ইনটু q বাই 2πε0 aq। তাহলে যেহেতু সিম্পল হারমোনিক মোশন ফলো করছে, তাহলে তার টাইম পিরিয়ডের ভ্যালু কত, টাইম পিরিয়ডের ফর্মুলা ক্লাস 11 এ আমরা পড়েছি, t ইকুয়াল টু 2π√m/k। তাহলে k এর জায়গায় এখানে এই ভ্যালুটা বসিয়ে দাও, k মানে এখানে কত, q বাই 2πε0 aq। তাহলে t ইকুয়ালস টু কত আসবে, 2π√2πε0 aq m বাই qq। এটা তোমার এক্সপ্রেশন আসবে যেটা তোমার বইতে দিয়েছে। তো এটা ছিল আমাদের ফার্স্ট পয়েন্ট, এটা আমি একটা ভিডিওর মধ্যে এক্সপ্লেন করলাম, তারপরেরটা নেক্সট পার্টে আমি বলছি। তাহলে এখানে আমরা দেখলাম ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ আইডেন্টিক্যাল দুটো পয়েন্ট চার্জ, দুটোই ধরো +q, দুটো -q হলে কি হবে সেটা দেখলাম, যদি r গ্রেটার দেন a হয় তখন কি হবে দেখলাম, আবার r লেস দেন a হয় তখন কি দেখলাম, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কখন ম্যাক্সিমাম হচ্ছে সেটা চেক করলাম, সেই পয়েন্টে ম্যাক্স ভ্যালুটা কত সেটা দেখলাম। আর এখানে আমরা দেখলাম যে যদি একটা -q চার্জ থাকে তার উপরে কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেখান থেকে এটা সিম্পল হারমোনিক মোশন ফলো করছে কিনা সেটা চেক করে টাইম পিরিয়ডের ভ্যালুটা ফাইন্ড আউট করলাম। তাহলে এরপরে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে চার্জড রিং এর জন্য ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি আসবে। নেক্সট কোশ্চেন নাম্বার 2 যেটা রয়েছে এখানে, যে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ চার্জড রিং। তাহলে একটা চার্জড রিং, তার ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি আসবে। আমরা ধরে নিলাম যে রিংটা রেডিয়াস হচ্ছে a, আর রিংটাতে পজিটিভলি চার্জড একটা q চার্জ রয়েছে তার সারফেসে। তাহলে টোটাল চার্জ হচ্ছে q। আমরা যদি ধরে নিই এখানে কোনো একটা ছোট্ট সেকশন আছে, সেখানে আচ্ছা এখানে একটা কথা বলি, রিংটা হচ্ছে ওয়ান ডাইমেনশন বডি আমরা জানি, কারণ এটা একটা ওয়্যার টাইপের, তাকে সার্কুলার শেপ দেওয়া হয়েছে। তাহলে রিংটার টোটাল লেন্থ, রিংয়ের টোটাল লেন্থ যদি l হয়, তাহলে আমরা কি বলতে পারি, টোটাল লেন্থ হচ্ছে l। তাহলে আমরা এখানে বলতে পারি ল্যামডা, যেটা লিনিয়ার চার্জ ডেনসিটি, ইকুয়াল টু কত, q/l। তাহলে এখানে ছোট্ট যে কারেন্ট এলিমেন্ট, চার্জ এলিমেন্ট যেটাকে আমরা dq ধরছি, সেই dq সেকশন মানে ছোট্ট সেকশনটাকে আমরা dl ধরছি, তো dl সেকশনের মধ্যে কতটা চার্জ থাকবে সেটা হচ্ছে dq। পুরো এলটার মধ্যে, পুরো এটার লেন্থ কত, l, তার মধ্যে চার্জ আছে q। তাহলে ছোট্ট সেকশনটা dl, তার মধ্যে চার্জ ধরলাম আমি dq। তাহলে আমরা কি বলতে পারি, ল্যামডা সমান dq/dl।
তাহলে সেই ডিকিউ চার্জটা কতটা ক্যারি করবে, ল্যামডা ইনটু ডিএল। আবার ল্যামডা কত আছে, কিউ বাই এল ইনটু ডিএল। এর রেডিয়াস কত এ, তাহলে পুরো লেন্থ কত হবে, সার্কামফারেন্স মানে 2 পাই এ। এটা হচ্ছে তোমার ডিকিউ এর ভ্যালু। এটা আমরা বের করে রাখলাম যে ডিকিউ ইকুয়ালস টু কিউ বাই 2 পাই এ ইনটু ডিএল, যে এই যে ছোট্ট সেকশন ডিএলটা কতটা চার্জ ক্যারি করছে সেটা আমরা এখান থেকে বের করলাম। এবার আমরা এখানে কি করব না, এখান থেকে ধরে নাও x ডিসটেন্সে একটা পয়েন্ট আছে p, তাহলে ওই p পয়েন্টে তোমাকে কি বের করতে হবে, ইলেকট্রিক ফিল্ড। তাহলে ডিএল এর জন্য এখান থেকে এটাকে জয়েন করে দিলাম। তাহলে ডিএল এলিমেন্টের জন্য এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা পাবো সেটা ডি পাবো, স্মল অ্যামাউন্টও পাবো। তাহলে এখানে একটা +1 চার্জ থাকলে এটা ডি কিউ, এ ওকে কি করবে, এদিকে রিপেল করবে। এটা হচ্ছে ডি ডাইরেকশন। ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হলো, এদিকে ডি, পি থেকে, বা আমরা বলতে পারি এখান থেকে এইদিকে কিছু একটা নাম দিয়ে দাও, পিটি। ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হলো, পিটি। এই ডিসটেন্সটাকে কিছু একটা আর ধরে নিলাম। তাহলে এটা যদি থিটা অ্যাঙ্গেল হয় তাহলে আমরা এই অ্যাঙ্গেলটাকে কি বলতে পারি, এটা থিটা। তাহলে এদিকের কম্পোনেন্ট কত আসবে, ডি কস থিটা। এদিকের কম্পোনেন্ট কত আসবে, ডি সাইন থিটা। সেম কাজ, দুটো কম্পোনেন্টে স্প্লিট করা। ঠিক সেরকম এখানে একটা ডিএল যদি সেকশন ধরি, তার মধ্যে ডিকিউ চার্জ থাকবে। এখান থেকে ডাইরেকশন হবে এদিকে, এটা থিটা যদি ধরি তাহলে এদিকটাও থিটা হবে। তাহলে এটা ডি হলে এদিকটা কি আসবে, সেই ডি কস থিটা আসবে। উপরের দিকটা কি আসবে, ডি সাইন থিটা হবে। ডি সাইন থিটা, ডি সাইন। তাহলে আমরা এখানে দেখলাম যে এখানে ডি সাইন থিটা ফ্যাক্টর দুটো কেটে গেল, ক্যান্সেল আউট হলো। তাহলে আমরা বলতে পারি নেট ইলেকট্রিক ফিল্ড এই পি পয়েন্টে কত আসবে, নেট ইলেকট্রিক ফিল্ড আসছে ইন্টিগ্রেশন ডি কস থিটা। তাহলে এখন ডিটা কত আসবে, ডি ইকুয়াল টু আমরা জানি 1/4 পাই এপসাইলন নট ডি কিউ বাই, ডিটা কার জন্য আসছে, এখানে ছিল ডিটা, তো সেই ডি এর ভ্যালু কত হবে, 1/4 পাই এপসাইলন নট ডি কিউ বাই আর স্কয়ার। এখন ডি কিউ এর ভ্যালু কত, ডি কিউ এর ভ্যালু হচ্ছে কিউ বাই 2 পাই এ ইনটু ডিএল। তাহলে এটা এখানে পুট করে দিই, 1/4 পাই এপসাইলন নট কিউ বাই 2 পাই এ ইনটু ডিএল বাই আর স্কয়ার। তাহলে ই কত হবে, ই হচ্ছে ইন্টিগ্রেশন ডি কস থিটা, তার মানে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই 2 পাই এ ডিএল বাই আর স্কয়ার ইনটু কস থিটা। কস থিটার ভ্যালু কত হবে, ডায়াগ্রাম থেকে দেখো, কস থিটা ইকুয়াল টু এক্স বাই আর। তাহলে আমরা লিখতে পারি এক্স বাই আর। এবারে ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু, সব ফ্যাক্টরগুলো বাইরে নিয়ে নিই, 1/4 পাই এপসাইলন নট কিউ বাই 2 পাই এ আর কিউব এক্স ইন্টিগ্রেশন ডিএল। তো ডিএল এর ইন্টিগ্রেশন এখানে লিমিট কত থেকে কত হবে, 0 থেকে 2 পাই এ, কারণ আমরা ছোট্ট ডিএল সেকশনের জন্য বের করেছি ইলেকট্রিক ফিল্ড। তো পুরোটা বের করতে গেলে লিমিট কি হবে, 0 থেকে 2 পাই এ। তাহলে এই ফ্যাক্টরটার ইন্টিগ্রেশন করলে কত আসবে, 2 পাই এ। তাহলে আমরা লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট কিউ এক্স বাই 2 পাই এ আর কিউব ইনটু 2 পাই এ। তো 2 পাই এ ফ্যাক্টরটা কেটে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো যে ইলেকট্রিক ফিল্ড E ইকুয়ালস টু, ইলেকট্রিক ফিল্ড E ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট কিউ এক্স বাই আর কিউব। আবার আর কিউব কে আমরা কি লিখতে পারি, আর মানে হচ্ছে কি রুট আন্ডার এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার। তাহলে কিউ এক্স বাই রুট আন্ডার এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার তার হোল কিউব, মানে এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার এর হোল টু দি পাওয়ার 3/2। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। যেহেতু এটা এক্স ডাইরেকশনে যাচ্ছে তাহলে এর ডাইরেকশন কি হবে, ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কিউ এক্স বাই এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার এর হোল টু দি পাওয়ার 3/2 ইনটু আই ক্যাপ। এরপরে এখান থেকে কিছু স্পেশাল কেস আছে, সেগুলো হচ্ছে যে at the center of the ring, সেন্টার অফ দ্য রিং ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে, সেন্টার মানে কি, এখান থেকে এটা তো এক্স, এক্সটা হচ্ছে কি এট এ ডিসটেন্স অ্যাক্সিস বরাবর একটা পয়েন্টে আমরা গেছিলাম। তাহলে সেন্টার মানে কি x ইকুয়াল টু 0 হবে। তাহলে এখানে যদি x এর জায়গায় 0 বসিয়ে দিই তাহলে ইলেকট্রিক ফিল্ড কত হবে, 0। তো সেই কারণে এখানে একটা কি পয়েন্ট দিয়েছে যে ইলেকট্রিক ফিল্ড এট দ্য সেন্টার অফ দ্য রিং ইজ 0। নেক্সট আছে যে ইফ x গ্রেটার দেন a, x যদি খুব বড় হয় এর থেকে, তাহলে a স্কয়ার টার্মটাকে আমরা কি করব, নেগলেক্ট করে দেব। তাহলে এটা কি আসবে 1/4 পাই এপসাইলন নট কিউ এক্স বাই a স্কয়ারটা নেগলেক্ট হচ্ছে, তাহলে এটা x কিউব আসবে, মানে x স্কয়ার হবে। তাহলে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই x স্কয়ার আসছে। তাহলে এটা কার মতো দেখতে, এটা একটা পয়েন্ট চার্জের, একটা পয়েন্ট চার্জ কিউ এর জন্য ইলেকট্রিক ফিল্ড কত হয়, এটাই হয় 1/4 পাই এপসাইলন নট কিউ বাই x স্কয়ার। তাহলে আমরা এখান থেকে এটা পেলাম।
নেক্সট পয়েন্ট আছে যে ইলেকট্রিক ফিল্ড কখন ম্যাক্সিমাম হবে, ইলেকট্রিক ফিল্ড কখন ম্যাক্সিমাম হবে সেই পয়েন্টটা কত। ইলেকট্রিক ফিল্ড ম্যাক্সিমাম মানে কি, সেই একই জিনিস ডি বাই ডিএক্স টাকে ইকুয়াল টু 0 পুট করো। এটা আমি করছি না, এটা আগেরটাতে আমি যেহেতু করেছি তুমি এটা নিজে থেকে চেষ্টা করবে যে ই তো এটা ই এর ভ্যালু হচ্ছে এটা, এটাকে ডিফারেন্সিয়েট করবে উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এখান থেকে তুমি পাবে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই রুট টু। তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই রুট টু এই ভ্যালুতে ইলেকট্রিক ফিল্ডটা কি হবে, ই ম্যাক্স হবে। তাহলে ই ইকুয়াল টু ই ম্যাক্স অ্যাট এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই রুট টু। তাহলে সেই ম্যাক্স এর ভ্যালুটা কত সেটা ক্যালকুলেশন করে এক্স ইকুয়াল টু এ বাই রুট টু এখানে বসিয়ে দেবে, এই ইকুয়েশনে এটা পুট করে দেবে। তাহলে এটা এরকম আসবে 2 কিউ বাই 3 রুট 3 ইন্টু এ স্কোয়ার, এটা এখান থেকে পাওয়া যাবে। আর আমরা এটাকে যদি গ্রাফে রিপ্রেজেন্ট করি, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা ঠিক এরকম হবে যে ইলেকট্রিক ফিল্ড এদিকে, এক্স এদিকে, এখানে এইরকম টাইপের একটা ভ্যারিয়েশন আসবে যে এই পয়েন্টটা হচ্ছে এক্স ইকুয়াল টু ধরে নাও মাইনাস এ বাই রুট টু, এই পয়েন্টটা হচ্ছে এক্স ইকুয়াল টু প্লাস এ বাই রুট টু। তাহলে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হচ্ছে ম্যাক্সিমাম, বা এক্স ইকুয়াল টু মাইনাস এ বাই রুট টু তে ইলেকট্রিক ফিল্ড কি হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ইলেকট্রিক ফিল্ড উইথ ডিস্টেন্স। ঠিক সেম ভাবে আরেকটা পয়েন্ট আছে যেটা আমরা আইডেন্টিক্যাল চার্জের ক্ষেত্রেও করেছিলাম, যে যদি এ গ্রেটার দেন এক্স হয়, ইফ এ গ্রেটার দেন এক্স, আগেরটাই আমরা দেখলাম এক্স গ্রেটার দেন এ, এখানে যদি এ গ্রেটার দেন এক্স হয় তাহলে ই ইকুয়াল টু যে এক্সপ্রেশনটা রয়েছে 1/4 পাই এপসিলন নট কিউ এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দ্য 3/2, তাহলে এখানে এক্স স্কোয়ার টার্মটা নেগলেক্ট হয়ে যাবে, এক্স স্কোয়ার টার্মটা নেগলেক্ট হয়ে গেলে কি আসবে এ কিউ। তাহলে এটা এরকম আসছে, এটাকে আমরা আবার একটু চেঞ্জ করতে পারি, এই যে কিউটা রয়েছে, কিউ মানে আমরা কি লিখতে পারি ল্যামডা ইকুয়াল টু কিউ বাই এল। তাহলে কিউ ইকুয়াল টু কি হবে ল্যামডা ইন্টু এল, মানে ল্যামডা ইন্টু 2 পাই এ, ল্যামডা ইন্টু 2 পাই এ, কেননা রিংটার রেডিয়াস কত ছিল এ। তাহলে আমরা এখানে লিখলাম 2 পাই এ ল্যামডা এক্স বাই এ কিউ। তাহলে দেখো এখান থেকে এ স্কোয়ার আসছে, আলটিমেট আমরা ই ইকুয়ালস টু এখান থেকে পাবো ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট এ স্কোয়ার ইন্টু এক্স। এটা হলো ইলেকট্রিক ফিল্ড। এখানে কোনো একটা চার্জ আছে ধরো মাইনাস কিউ, সেই মাইনাস কিউ চার্জের উপরে ফোর্স কত হবে মাইনাস কিউ ইন্টু ই, তাহলে মাইনাস ল্যামডা কিউ এক্স বাই 2 এপসাইলন নট এ স্কোয়ার। তাহলে এটাও কি ফলো করছে, এফ ভ্যারিজেস মাইনাস এক্স কে ফলো করছে, মানে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, যেখানে কে এর ভ্যালু কোনটা এই পুরোটা হচ্ছে কে এর ভ্যালু। তাহলে এটাকে আমরা কি বলতে পারি সিম্পল হারমোনিক মোশন ফলো করছে, তাহলে ল্যামডা কিউ বাই 2 এপসাইলন নট এ স্কোয়ার। তাহলে টাইম পিরিয়ড কত হবে টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে, তাহলে 2 পাই রুট ওভার এম বাই ল্যামডা কিউ উপরে চলে আসবে 2 এপসাইলন নট এ স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম এর জন্য টাইম পিরিয়ড টি ইকুয়ালস টু 2 পাই রুট আন্ডার 2 এপসাইলন নট এম এ স্কোয়ার বাই ল্যামডা কিউ। এটা হচ্ছে টাইম পিরিয়ড ফর এ সিম্পল পেন্ডুলাম। এখান থেকে একটা কাজ করা যেতে পারে, এ স্কোয়ারটাকে বাইরে বের করে নিতে পারো এ হিসেবে। তাহলে আমরা এখানে রিং রিলেটেড যা কনসেপ্ট ছিল সেটা এখানে পড়লাম। এরপরে আর দুটো টপিক বাকি আছে, একটা স্মল ডাইপোল আর একটা হচ্ছে স্ফিয়ার। দেখো এখানে নেক্সট তারপরে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে আমাদের শর্ট ডাইপোল। শর্ট ডাইপোলের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের ক্যালকুলেশন আমরা কিভাবে দেখব। তো শর্ট ডাইপোলটাকে আমরা এভাবেও ভাবতে পারি যে আমরা ডাইপোলের ক্ষেত্রে যখন ডাইপোল মোমেন্ট বের করেছিলাম, ডাইপোলের ক্ষেত্রে যখন ইলেকট্রিক ফিল্ড বের করেছিলাম, একটা ছিল অ্যাক্সিয়াল পয়েন্টে, একটা ছিল ইকুইটোরিয়াল পয়েন্টে, মানে একটা থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি অ্যাক্সিয়াল পয়েন্টে আর ইকুইটোরিয়াল পয়েন্ট হচ্ছে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রিতে। তো শর্ট ডাইপোল মানে থিটা অ্যাট এনি অ্যাঙ্গেল। ধরে নাও এখানে একটা মাইনাস কিউ আছে, এখানে একটা প্লাস কিউ চার্জ আছে, এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট, তো এদের মাঝখানে সেপারেশন হচ্ছে 2a। তাহলে এটা হচ্ছে মিড পয়েন্ট, এখান থেকে আর ডিসটেন্স কোনো এখানে রয়েছে আর ডিসটেন্স একটা পয়েন্ট আছে পি, তো সেই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা আমাকে দেখতে হবে। শর্ট ডাইপোল, শর্ট ডাইপোল কেন বলছে না এই আরটা অনেক বড় কম্পেয়ার টু এ, এই যে মাইনাস কিউ আর প্লাস কিউ এর মধ্যে যে ডিসটেন্স রয়েছে তার রেসপেক্টে আর অনেক বেশি বড়, সেই কারণে এটাকে শর্ট ডাইপোল বলা হচ্ছে। তাহলে পি পয়েন্টে এখন ডাইপোল মোমেন্টের ডাইরেকশন কি হয় মাইনাস থেকে প্লাসের দিকে, ডাইপোল মোমেন্টের ডাইরেকশন কোন দিকে হয়
মাইনাস থেকে প্লাসের দিকে আমরা ধরলাম যে আমরা যে পয়েন্টটা বের করতে চাইছি পি পয়েন্টটা, সেটা ডাইপোলের সাথে থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড হয়ে আছে। তাহলে এখন যদি আমরা দুটো কম্পোনেন্টে এটাকে স্প্লিট করি, যে একটা এদিকটা কি হবে পি কস থিটা, তাহলে একটা প্লেন আমি ধরলাম, যে ডাইপোল মোমেন্টটাকে দুটো প্লেনে কনসিডার করলাম, পি কস থিটা আর একটা হচ্ছে পি কস থিটার পারপেন্ডিকুলার একটা প্লেন। আচ্ছা, এইটা ছিল পি, এদিকটা পি, তাহলে এদিকটা কি হবে পি কস থিটা, কেন এটা থিটা, পি এর সাথে থিটা এদিকে অ্যাঙ্গেল করছে, তাই এদিকটা পি কস থিটা। আর পি কস থিটার একটা পারপেন্ডিকুলার ডাইরেকশনে একটা প্লেন ধরলাম, সেটাকে আমি বলছি পি সাইন থিটা। তাহলে পি কস থিটার জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে আসবে, E1 এদিকে আসবে, আর পি সাইন থিটাটা যেহেতু এর সাথে পারপেন্ডিকুলার, তাহলে এর ডাইরেকশন হবে এরকম E2। তাহলে এদের নেট রেজাল্টেন্ট কোন দিকে কাজ করবে, এদিকে ই কাজ করবে। তাহলে আমরা এখানে কি বলতে পারলাম, যে পি এর ডাইরেকশন হচ্ছে মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে, এর এদিকে একটা কম্পোনেন্ট ধরলাম পি কস থিটা, যেটা আমরা দেখতে পাচ্ছি এটা যেন অ্যাক্সিয়াল পয়েন্টে রয়েছে। তাহলে পি কস থিটাটা এখানে অ্যাক্সিয়াল পয়েন্টের জন্য আসলো, আর এর পারপেন্ডিকুলার মানে ইকুয়েটোরিয়াল পজিশন যেটা আসলো পি সাইন থিটা, ইকুয়েটোরিয়াল পজিশন। তাহলে এখন আমরা কি জানি নরমালি, যে ইলেকট্রিক ফিল্ড অ্যাক্সিয়াল পয়েন্টের জন্য যখন আর গ্রেটার দেন এ হয়, আর ভেরি ভেরি গ্রেটার দেন এ, তখন অ্যাক্সিয়াল পয়েন্টের জন্য ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি হয় 1/4πε0 2p বাই আর কিউ। তাহলে এটা হয়, আর ইকুয়েটোরিয়ালের ভ্যালুটা কি হয়, ইকুয়েটোরিয়াল হয় 1/4πε0 p বাই আর কিউ। কিন্তু এখানে অ্যাক্সিয়াল পয়েন্টে কে আছে, p cos থিটা, তাহলে আমরা লিখতে পারি এটা 2p cos থিটা বাই আর কিউ। আর ইকুয়েটোরিয়ালে কে আছে p sin থিটা, তাহলে আমরা লিখতে পারি এটা p sin থিটা বাই আর কিউ। এটা একটা পয়েন্টস পেলাম। তাহলে এটাকে আমি এখানে E1 বলছি, যেহেতু এটা অ্যাক্সিয়াল p cos থিটা এদিকে গেল E1, আর এটা p sin থিটা এই ডাইরেকশনে আসছে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হচ্ছে এদিকে, এটাকে আমরা E2 লিখলাম। অবশ্যই মাথায় রাখতে হবে এটা কিন্তু শর্ট ডাইপোলের জন্য অ্যাপ্লিকেবল, মানে আর যখন ভেরি ভেরি গ্রেটার দেন এ, তখন এই কন্ডিশনটা আসে 2p বাই আর কিউ বা এখানে p বাই আর কিউ। তাহলে E1 এদিকে E2 এদিকে, নেট রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড টা কত হবে, তাহলে E ইকুয়ালস টু রুট আন্ডার অফ E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার। ইলেকট্রিক ফিল্ড কত আসবে, E নেট রুট আন্ডার E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার, কেননা E1 আর E2 এর মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে ওরা ক্যান্সেল আউট হবে, মানে আমরা এটার সাথে লিখতে পারি 2E1 E2 cos 90, cos 90 ফ্যাক্টরটা কিছু থাকবে না, জিরো, তার মানে এটাকে আমরা কি লিখতে পারি রুট আন্ডার E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার। তাহলে E নেট কত আসবে, রুট আন্ডার E1 মানে কত ছিল 1/4πε0 2p cos থিটা বাই আর কিউব এটা স্কয়ার, প্লাস E2 মানে কত ছিল 1/4πε0 p sin থিটা বাই আর কিউব এটা স্কয়ার। তাহলে এখান থেকে আমরা 1/4πε0 p বাই আর কিউ এগুলোকে বাইরে নিয়ে নিলে কি আসবে 2 cos থিটার হোল স্কয়ার, মানে 4 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। 4 cos স্কয়ার থিটাকে আমরা আবার লিখতে পারি 3 cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, 3 cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে আবার হয় কত 1, তাহলে আমরা লিখতে পারি E ইকুয়াল টু 1/4πε0 p বাই আর কিউব রুট আন্ডার 3 cos স্কয়ার থিটা প্লাস 1। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন ডিউ টু এ শর্ট ডাইপোল বা অ্যাট এনি পজিশন, মানে সাপোজ ডাইপোলটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তার জন্য আমরা ডাইরেক্ট এটাতে বসাতে পারি। এবার এখান থেকে আমরা অ্যাক্সিয়াল পয়েন্টের এক্সপ্রেশনটাও আনতে পারি, ইকুয়েটোরিয়াল পয়েন্টেরও এক্সপ্রেশন আনতে পারি। যদি অ্যাক্সিয়াল পয়েন্ট বের করতে হয় মানে কি থিটা ইকুয়ালস টু কত 0 ডিগ্রি, তাহলে এখানে থিটা 0 বসিয়ে দাও, থিটা 0 বসিয়ে দিলে দেখো এখান থেকে পাবে E অ্যাক্সিয়াল মানে থিটা ইকুয়াল টু 0 পুট করো, তাহলে E পেয়ে যাবে E অ্যাক্সিয়াল ইকুয়াল টু 1/4πε0 2p বাই আর কিউ। ঠিক সেরকম ইকুয়েটোরিয়াল পুট করে দেখো, ইকুয়েটোরিয়াল মানে থিটা 90, তাহলে চলে আসবে থিটা 90 বসালে E ইকুয়েটোরিয়াল ইকুয়ালস টু 1/4πε0 p বাই আর কিউ। তাহলে এই দুটো পয়েন্টস আমরা এখান থেকে পেতে পাচ্ছি। এরপরে এটা যেমন আমাদের ম্যাগনিটিউড সম্পর্কে পেলাম, ঠিক সেরকম ডাইরেকশন কিভাবে পাবো। ডাইরেকশন মানে আমরা দেখেছিলাম এদিকটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড E1, এদিকে যাচ্ছে E2, এদিকটা হচ্ছে রেজাল্টেন্ট। তাহলে রেজাল্টেন্ট একটা ভেক্টরের সাথে যে অ্যাঙ্গেল করে, সাপোজ এটাকে ফাই অ্যাঙ্গেল ধরলাম,
তাহলে আমরা লিখতে পারি কি tan phi ইকুয়ালস টু E2 বাই E1। E2 আর E1 এর ভ্যালুটাকে যদি আমরা ডিভাইডেড করি, এটার ভ্যালু কত পেয়ে যাবে, হাফ ইন্টু tan থিটা। তাহলে আমরা এখান থেকে ডাইরেকশন পেয়ে যাচ্ছি phi ইকুয়াল টু tan ইনভার্স হাফ অফ tan থিটা। E2 আর E1 এর যে ভ্যালুগুলো ছিল সেই দুটো ভ্যালুকে ডিভাইডেড করলে সাইন আর কস থেকে যাবে, মানে tan থিটা পাবো আর একটা হাফ থাকবে। তাহলে আমরা এখান থেকে শর্ট ডাইপোলের জন্য ম্যাগনিটিউড, ইলেকট্রিক ফিল্ডের এটা আর ডাইরেকশন, এই পয়েন্ট দুটো পেলাম। এরপরে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে স্ফিয়ার। এরপরে স্ফিয়ারের ক্ষেত্রে আমরা যে ইলেকট্রিক ফিল্ড বের করব, তো স্ফিয়ারের ইলেকট্রিক ফিল্ড এটা একদমই সেম অ্যাজ স্ফেরিক্যাল সেল। স্ফেরিক্যাল সেলের মতোই, কিন্তু একটা জায়গায় ডিফারেন্স রয়েছে, সেটা হচ্ছে ইনসাইডে। যখন আমরা স্ফেরিক্যাল সেল করেছিলাম, স্ফেরিক্যাল সেলের ক্ষেত্রে কি দেখেছিলাম না, স্ফেরিক্যাল সেলের মাঝখানটা যেহেতু কি হয়, ফাঁপা থাকে, তো সেই কারণে আমরা যদি এটা রেডিয়াস r ধরি, তাহলে আমরা দেখেছিলাম বাইরের কোনো পয়েন্টে যখন r পয়েন্ট মানে p পয়েন্টটা যখন আউটসাইডে, মানে r গ্রেটার দেন r, তখন আমরা পেয়েছিলাম E ইকুয়াল টু 1/4πε0 q/r²। যখন এই p পয়েন্টটা সারফেসে ছিল, যখন r ইকুয়াল টু r ছিল, তখন ইলেকট্রিক ফিল্ড আমরা দেখেছিলাম 1/4πε0 q/R²। আর যখন p পয়েন্টটা ভেতরে ছিল, যেহেতু স্ফেরিক্যাল সেল একটা ফাঁপা জিনিস, তাহলে ভেতরে কোনো চার্জ থাকতে পারে না, এখানে ভেতরে চার্জ থাকে না, তাহলে ভেতরে যেহেতু চার্জ থাকে না, তাই আমরা লিখেছিলাম ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস টু 0। এইটা ছিল স্ফেরিক্যাল সেলের কনসেপ্ট। স্ফিয়ারের ক্ষেত্রে কনসেপ্টটা কি, এই দুটোর জন্য সেম এক্সপ্রেশন আসবে স্ফিয়ারও, কিন্তু স্ফিয়ার যেহেতু একটা 3 ডাইমেনশন বডি, আর ভেতরটা পুরো কনক্রিট, মানে ভেতরে পুরোপুরি চার্জ রয়েছে, তাহলে ভেতরটাই যদি চার্জ থাকে, এই ভেতরে ধরো পুরো চার্জ রয়েছে, তাহলে ভেতরে যেহেতু চার্জ আছে, তাহলে আমরা বলতে পারি কি ভেতরের পয়েন্টে যখন আমরা ইলেকট্রিক ফিল্ড বের করব, তখন ইলেকট্রিক ফিল্ড এখানে 0 হবে না। তো সেইটা কত হবে, এইটা এখানে আমাদের মেন কনসেপ্ট। যে আমরা ধরে নিলাম এই রেডিয়াসটা হচ্ছে r, তাহলে এইখানে বাইরে যদি কোনো একটা p পয়েন্ট থাকে, তাহলে সেম এক্সপ্রেশন ওখানেও যা পয়েন্ট পেয়েছিলাম, এটা r, তাহলে q/r²। আর যখন ক্যাপিটাল R, তখনও আমরা পাচ্ছি কত, E ইকুয়াল টু 1/4πε0 q/R²। একদম সেম পাচ্ছি, খালি আমাদের ইনসাইড দ্য স্ফিয়ার তখন কনসেপ্টটা ডিফারেন্ট হচ্ছে। তো সেই ইনসাইড দ্য স্ফিয়ারে ইলেকট্রিক ফিল্ড কি করে আসছে এবং কিভাবে ভ্যারি করছে, সেটা আমাদের এখানে চেক করতে হবে। তাহলে এখানে দেখো, আমরা স্ফিয়ার একটা কি বডি, 3D বডি। তাহলে 3D বডির জন্য একটা ভলিউম চার্জ ডেনসিটি আসবে, যেরকম রিং এর জন্য লিনিয়ার চার্জ, প্লেন সিটের জন্য সারফেস চার্জ, তেমনি এখানে কি আসবে, ভলিউম চার্জ ডেনসিটি, যেটাকে আমরা রো বলে থাকি। রো ইকুয়াল টু কত, q/v। রো ইকুয়ালস টু কি হয়, q/v। আমরা ধরে নিলাম স্ফিয়ারটা রেডিয়াস হচ্ছে r, আর আমরা ভেতরে কোনো একটা p পয়েন্ট আছে, এই p পয়েন্টে এখান থেকে এটা রেডিয়াস হচ্ছে r, স্মল r, তাহলে এই স্মল r ডিসটেন্সে আমাকে ইলেকট্রিক ফিল্ডটা বের করতে হবে। তাহলে এই সারফেসের উপরে ধরে নিলাম যে চার্জ কত ছিল, সারফেসের উপরে চার্জ ছিল +q। তাহলে আমরা এখান থেকে রো সমান কি বলতে পারি, q/v। তাহলে কতটা চার্জ ছিল, v ইনটু রো, v মানে রো ইনটু 4/3 পাই r3, কারণ স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা জানি 4/3 পাই r3। এটা হচ্ছে ভলিউম চার্জ ডেনসিটি থেকে আমরা পাচ্ছি যে q ইকুয়ালস টু v রো। এবার কথা হচ্ছে যে ভেতরে কতটা চার্জ থাকবে, ভেতরে কতটা চার্জ থাকবে। এটা সারফেসে চার্জ আছে q, আমরা ধরে নিলাম ভেতরে চার্জ আছে q ড্যাশ। লেট দ্য চার্জ ইনসাইড দ্য স্ফিয়ার ইজ q ড্যাশ। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, রো সমান q ড্যাশ বাই v। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব q ড্যাশটা কত, রো ইনটু v, মানে রো ইনটু 4/3 পাই স্মল আর কিউ হবে। এখানে কেন স্মল আর কিউ হবে, কেননা এই ভেতরের চার্জ বলতে আমাদের এই পোরশনটার জন্য চার্জটা আমরা বলছি যে এইখানে চার্জ হচ্ছে কত, কিউ ড্যাশ। তাহলে এর রেডিয়াস কত আছে, স্মল আর, তাহলে স্ফিয়ারের ভলিউম হচ্ছে 4/3 পাই স্মল আর কিউ হবে এখানে। তাহলে কিউ ড্যাশ ইকুয়াল টু আমরা পাচ্ছি 4/3 পাই আর কিউব ইনটু রো। তাহলে রোটাকে আমরা কিভাবে রিপ্লেস করতে পারি, এখান থেকে দেখো রো সমান আমরা লিখতে পারি কিউ বাই 4/3 পাই ক্যাপিটাল আর কিউ এখান থেকে। তাহলে এই যে রোটা রয়েছে, রো এর জায়গায় আমরা লিখলাম কি কিউ বাই 4/3 পাই ক্যাপিটাল আর কিউ। তাহলে 4/3 পাই কেটে গেল, তাহলে আমরা কি পেলাম, কিউ আর কিউ বাই
ক্যাপিটাল আর কিউ। এটা আমরা কি পেলাম না, ভেতরে এতটা চার্জ আছে, এটা থেকে আমরা কি পেলাম, ভেতরে এতটা চার্জ আছে। এবার আমরা এখানে গস থিওরাম অ্যাপ্লাই করব। গস থিওরাম কি বলে, ই ডট ডিএস ইকুয়াল টু কিউ নেট বাই এপসাইলন নট। অ্যাকর্ডিং টু গস থিওরাম ই ডট ডিএস ইকুয়াল টু কিউ নেট বাই এপসাইলন নট। তাহলে এখানে কি হবে, ইন্টিগ্রেশন এটা হয়, তার মানে ই ইন্টু 4 পাই আর স্কোয়ার ডিএস, মানে এখানে এই ছোট্ট যেখানে আমরা আর লেস দেন আর এর জন্য যেহেতু বের করছি, তাহলে রেডিয়াস কত হবে, স্মল আর, মানে ই ইন্টু 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু কিউ নেট বলতে এখানে কিউ ড্যাশড বাই এপসাইলন নট। তাহলে ই ইকুয়াল টু কিউ আর কিউব বাই আর কিউ 4 পাই আর স্কোয়ার এপসাইলন নট, এটা পাওয়া গেল। এবার এখানে কিউ এর জায়গায় আবার ভ্যালুটা চেঞ্জ করে বসাও, যে কিউ ইকুয়ালস টু আমরা বসাতে পারি আবার 4/3 পাই, এই যে 4/3 পাই আর কিউ ইন্টু রো, 4/3 পাই আর কিউ ইন্টু রো ইন্টু স্মল আর কিউ বাই ক্যাপিটাল আর কিউ 4 পাই স্মল আর স্কোয়ার ইন্টু এপসাইলন নট। তাহলে দেখো এখান থেকে আর কিউ ফ্যাক্টরটা কেটে যাচ্ছে, 4 পাই কেটে যাচ্ছে, আর একটা উপরে থাকছে, তাহলে আলটিমেট কি থাকলো, উপরে একটা রো আর বাই 3 এপসাইলন নট থাকলো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ইলেকট্রিক ফিল্ড আর এর সাথে ডিপেন্ডেন্স, এইটা আমার দরকার, যে ইলেকট্রিক ফিল্ড স্ফিয়ারের ক্ষেত্রে আমরা কি দেখলাম, আর এর সাথে ডিপেন্ডেন্স থাকছে স্মল আর এর সাথে, যেটা স্ফেরিক্যাল সেলে ছিল না, কেননা স্ফেরিক্যাল সেলে ভেতরটা ফাঁপা হয়, যে কারণে কোনো চার্জ ক্যারি করে না, তাই আমরা বলতে পারি ইলেকট্রিক ফিল্ড জিরো। কিন্তু এখানে একটা ইলেকট্রিক ফিল্ড থাকছে, সেটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল আর। তাহলে আমরা স্ফিয়ারের জন্য যদি কার্ভটা প্লট করি ইলেকট্রিক ফিল্ডের সাথে, কিরকম আসবে, কার্ভটা নেচারটা ঠিক এরকম আসবে। দেখো এটা হচ্ছে সারফেসে, মানে যখন আর গ্রেটার দেন আর, এটা হচ্ছে আর লেস দেন আর, আর লেস দেন আর এটা কিভাবে ভ্যারি করছে, ই ডাইরেক্টলি ভ্যারিজ দিস আর, তাহলে স্ট্রেট লাইনে ভ্যারি করছে, তাহলে এরকম গ্রাফটা হবে। আর যখন আর গ্রেটার দেন আর, মানে আউটসাইডে, এটা যেমন হচ্ছে ইনসাইড, এটা হচ্ছে আউটসাইড, এটা হচ্ছে সারফেস, তাহলে আউটসাইডে কি ছিল, ই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার ছিল, মানে 1/r স্কোয়ারের সাথে ভ্যারি করছিল, আর স্কোয়ারের সাথে ভ্যারি করলে ভ্যারিয়েশন এরকম টাইপের হবে। এটা হচ্ছে স্ফিয়ারের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড আর ডিস্টেন্সের ভ্যারিয়েশন। যেটা আমাদের স্ফেরিক্যাল সেলে কি ছিল, ইনসাইডের ভ্যালুটা 0 ছিল। স্ফেরিক্যাল সেলের জন্য যখন আমরা দেখেছিলাম ইলেকট্রিক ফিল্ড আর আর, এখানে এটা 0 ছিল, সারফেস দেন এটা এরকম ছিল, মানে এইখানটা কোনো ভ্যারিয়েশন ছিল না, ভ্যালুটা 0 পাওয়া যাচ্ছিল, কেননা ইনসাইডে কিউ 0, সেই কারণে ই ইকুয়াল টু 0। এটা মেজর ডিফারেন্স বিটুইন স্ফিয়ার অ্যান্ড স্ফেরিক্যাল সেলের মধ্যে।